একে একে মিলে যাচ্ছে শেখ হাসিনার কথা। ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর ছুটাছুটি শুরু। ঢাকায় প্রস্তুত শেখ হাসিনার বাসভবন। প্রধানের মিশন সফল। বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ ত্রিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের রাজনীতিতে হঠাৎ করে যেন এক ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের সরকার ও প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষেই হঠাৎ করে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। 5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাত্তা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। আগস্টের শেষেই দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা মিশন এবং দোভাল সার্জিও গোরের গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পরই এই সত্য প্রকাশ পেয়েছে। শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? একটা 30 মিনিটের বৈঠক, আর তাতেই তৈরি হয়েছে একাধিক বড় প্রশ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। কক্ষে তখন আর কেউই ছিলেন না। তাদের কি কথা হয়েছে কোনো পক্ষই তা প্রকাশ করেনি, কিন্তু বৈঠক শেষ হওয়ার পরই দীনেশ ত্রিবেদী দ্রুত ছুটে গেলেন দিল্লিতে। আর একই সময়ে ঢাকায় এলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। তাহলে একই সময়ে ঢাকা ও দিল্লির মধ্যে চলছে গুরুত্বপূর্ণ কোনো যোগাযোগ? শেখ হাসিনার ডিসেম্বরে সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে কি তৈরি হচ্ছে নতুন কোনো ছক? প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দীনেশ ত্রিবেদী প্রায় 30 মিনিট একান্তে কথা বলেছেন। এ সময় অন্য কেউই উপস্থিত ছিলেন না। এই জায়গাটিতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্যে বৈঠকের বক্তব্য আর বন্ধ দরজার আলোচনা এক বিষয় নয়। বৈঠকের পর দীনেশ ত্রিবেদী উড়ে যান দিল্লিতে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বৈঠকের বিষয়বস্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অবহিত করতে দিল্লি গেছেন। এটি কূটনৈতিকভাবে অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে ত্রিবেদী কি এমন জরুরি বার্তা জানাবেন যে এত দ্রুত তাকে দিল্লিতে ছুটে যেতে হলো? তবে কি শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুতে তারেক রহমান কি কোনো শর্ত দিয়েছেন? গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকে গল্প আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ঢাকায় তখন আরেকজন গুরুত্বপূর্ণ ভারতীয় কর্মকর্তা অবস্থান করছেন। তিনি হলেন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈন। তিনি দলবল নিয়ে ঢাকা সফরে এসেছেন। একজন গোয়েন্দা প্রধানের সফর আর একজন কূটনীতিকের সফর এক নয়। গোয়েন্দা পর্যায়ের যোগাযোগে সাধারণত আলোচনায় আসে জঙ্গি তৎপরতা, সীমান্ত নিরাপত্তা, গোয়েন্দা তথ্য বিনিময়, আঞ্চলিক নিরাপত্তা এবং সম্ভাব্য হুমকি। ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে জঙ্গি তৎপরতার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। 24-এর 5ই আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই উদ্বেগ আরো বেড়েছে। তাহলে পরাগ জৈনের সফরে কি শুধু নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, নাকি এর সঙ্গে যুক্ত হয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু? এখানে উত্তর এখনো অজানা। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামের সঙ্গে রয়ের প্রধানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান যখন ঢাকায়, তখন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদেশ সফরে। শেখ হাসিনা সরকারের পতনের জন্য সেনাপ্রধানকে দায়ী করে আওয়ামী লীগ, আর তিনি যখন বিদেশ সফরে তখনই বাংলাদেশের মাটিতে ভারতের গোয়েন্দা প্রধান। এটি নিছক কাকতালীয় নয়। এই ঘটনাগুলো একসঙ্গে রাখলে কিছু উত্তর অবশ্যই পাওয়া যায়। প্রথমত, দীর্ঘ অপেক্ষার পর হঠাৎ তারেক রহমানের সঙ্গে ত্রিবেদীর বৈঠক। দ্বিতীয়ত, বৈঠকের পরই ত্রিবেদীর দিল্লি যাত্রা। তৃতীয়ত, একই সময়ে প্রধানের ঢাকা সফর। চতুর্থ,
শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা। এই 4টি ঘটনা আলাদা করে দেখলে হয়তো খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু একসঙ্গে দেখলে একটি বড় প্রশ্ন তৈরি হয়। অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে বড় কোনো পরিকল্পনা চলছে। 5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদা ভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20% ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন, দাবার গুটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে। সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, ঠিক মতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয় যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং, সংক্ষিপ্ত র, তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাত্তা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রেখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী সভানেত্রী তারা যদি কোনো অন্যায় করে থাকেন, সেই অন্যায় আইনানুগভাবে বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসের ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রের ফুল ঝুরিয়ে দিবা? তারেক রহমান সে একজন কুখ্যাত খুনি। 1/11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি, 1/11 মামলায় সে সাজাপ্রাপ্ত এই খুনি, 21-এর গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড, সে কিভাবে বাংলাদেশে আইসা একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই, তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হইয়া যাও, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও, আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকাসুলের বুদ্ধিজীবী দাবি করা ওই যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও ঘোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে তাহলে প্লাস দিয়ে নখে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়া রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু উফ শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি। একেবারে 99% পর্যন্ত চাপাবাজি করে, কিন্তু ওর যে নামের টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে, ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না, নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা বাক্য, উচ্চ বাক্য কখন উচ্চারণ করবেন না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানান ভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে, নেত্রী কি ডিসেম্বরে আসবেন, নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার,
এত কিছু বলার পরে, সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি। সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে যাইয়েন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ প্রবল ঝড়, মহাপ্রলয় সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুত করা। আবারও এক চাঞ্চল্যকর খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আগস্টের শেষেই দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রয়ের প্রধান পরাগ জৈনের ঢাকা মিশন এবং দোভাল সার্জিও গোরের গোপন বৈঠকের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হওয়ার পরই এই সত্য প্রকাশ পেয়েছে। চন্দন নন্দীর আরেকটি নর্থ ইস্ট নিউজে চরম কূটনীতিক রিপোর্ট। ব্রিক্স 9 আগস্টের দিল্লিতে তারেক মোদী দ্বিপাক্ষিক বৈঠক, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 3 দেশের ভূ রাজনৈতিক চাল নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ। সুপ্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এখন টালমাটাল। আন্তর্জাতিক কূটনীতির পর্দার পেছনে গোপন দাবার চালে আজ এমন এক অবিশ্বাস্য ও তোলপাড় সৃষ্টি করা তথ্য ফাঁস হয়েছে বা খবর এসেছে, যা শুনলে আপনাদের সমস্ত পুরনো হিসাব নিকাশ পাল্টে যাবে। সাংবাদিক চন্দন নন্দী আজকে প্রকাশিত এই তথ্যে বা এই রিপোর্টে চোখ কপালে তোলার মতো এক্সক্লুসিভ কূটনীতিক রিপোর্ট এসেছে। আগস্টের শেষে দিল্লির সফর এগিয়ে আনতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকাশিত হওয়ার পরে ঢাকা, নয়াদিল্লি এবং ওয়াশিংটনের প্রশাসনের করিডোরে এক বিশাল তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ক্রমানুসারে সাজানো গতিপথটি ভালো করে আপনারা একটু লক্ষ্য করুন। আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার অপারগতার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন, কিন্তু তার ঠিক পরপরই বিকল্প মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। সেপ্টেম্বর 9 বরং চলতি আগস্ট মাসের শেষ সপ্তাহে ভারতে নীতি নির্ধারক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করতে হঠাৎ করে দিল্লির সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই খবরটি ঠিক পিছনে লুকিয়ে আছে ভারতের বহিরাগত গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ঢাকায় ডিজিএফআই এর আমন্ত্রণে 4 সদস্যের সিকিউরিটি টিম